বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর আজ ইতিহাসের এক নতুন সড়কে পা ফেলেছে বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটার নামে বৈষম্য তৈরির বিরুদ্ধে সূচনা হওয়া সংগ্রাম চাকরির বৈষম্যের মধ্যে সীমিত থাকেনি। সমাজের সকল অসঙ্গতি, সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দ্রোহ আর বিদ্রোহে পথে নেমেছে মানুষ। কৃষক, শ্রমিক, ছাত্র, চাকুরিজীবী, ব্যবসায়ী, তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, সব বয়স, সব পেশার মানুষেরা জীবন আর মৃত্যুকে একাকার করে দিয়ে নেমেছিল আন্দোলনে। জাগরণের বিস্ফোরণ এখন পুনর্গঠন ও পুনর্নির্মাণের জমিনে পা রেখেছে। জাগরণের এই উত্তুঙ্গ সময়ে আমরা শুনতে চাই, বলতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা। মানুষের প্রত্যাশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে সাজানো হয়েছে আমাদের অনুষ্ঠান এখন কি চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা ঘটনায় শাসকের হাতিয়ার হয়ে দমন পীড়ন চালিয়ে জনরোষ তৈরি করে এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা কর্তৃক আক্রান্ত হবার ফলে 5 দিন নিষ্ক্রিয় ও অকার্যকর থাকার পর দায়িত্বে ফিরতে শুরু করেছে পুলিশ। আমাদের আজকের বিষয় প্রত্যাশা পুলিশের কাছে। বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার, নির্যাতন, দুর্নীতি এবং দমনপীড়নের অভিযোগ ওঠার পরও পুলিশ দায়িত্বে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। কারণ জনগণের জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় পুলিশের কোনো বিকল্প নেই। কিন্তু তারপরও সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠতে পারেনি পুলিশ। কারণ ক্ষমতাসীন শাসক ও স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় পুলিশের ব্যবহার, অতিরিক্ত শক্তি প্রয়োগ, দুর্নীতিসহ পুলিশের কিছু কিছু সদস্যের মানবতা ও গণবিরোধী ভূমিকায় দীর্ঘকাল ধরে পুলিশ একটি ভীতিকর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে আসছে মানুষের কাছে। আজকে আমরা এই আয়োজনে শুনতে চাই আপনাদের কথা। আমরা গিয়েছি নানা জায়গায়, শুনেছি আপনাদের কথা এবং স্টুডিওতেও আজকে আপনাদের মধ্য থেকে 3 জন আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। চলুন তাদেরকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন বন্দি পাঠশালার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক জনাব আব্দুর রহমান, স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাসিয়া তাসনিম, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন একটি তরুণ সংগঠন পারবোর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান তামিম চৌধুরী, স্বাগতম আপনাকে। আপনাদের 3 জনের কাছেই আমার প্রশ্ন। তামিম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কি মনে হয় কেন পুলিশের সঙ্গে জনসাধারণের এমন দূরত্ব? আমি মনে করি জনসাধারণের সাথে দূরত্ব হওয়ার প্রধান কারণ পুলিশ জনগণের সাথে সম্পৃক্ততা রাখেইনি। তারা রেখেছে দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো ব্যবসায়ী। তো এই ক্ষেত্রে দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর আরেকটা জিনিস আমি বলবো যে যেই সকল সেবাগুলো নাগরিকের অধিকার, সেই সকল সেবাগুলো কিন্তু থানাতে যে মানুষ পায়নি। হ্যাঁ, পেয়েছে কি হিসাবে? দোকান হিসাবে। তার মানে আমাকে সেবাটা অর্থের বিনিময়ে থানা থেকে কিনতে হবে। এটা আমি আরেকটা কারণ বলে মনে করি। আর আরও যদি একদম সহজ ভাষায় বলি যে পুলিশ আমাদেরকে যেই মানে বন্ধু ভাবার যে উপায়টা সেটা রাখেনি। তারা সবসময় মানে একটা ভীতি তৈরি করে গিয়েছে। এটার জন্যই আসলে জনগণের সাথে পুলিশের দূরত্ব এতটা বেড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। খন্দকার জাসিয়া তাসনিম, আপনার কাছে আসতে চাই। একজন শিক্ষার্থী হিসেবে, একজন তরুণ হিসেবে কখনো কি পুলিশকে বন্ধু হিসেবে ভেবেছেন?
বন্ধু হিসেবে ভেবেছি ঠিকই, কিন্তু একটা জিনিস আপনাকে দেখতে হবে, এই যে পুলিশের প্রতি আমাদের যে আস্থাটা হারিয়ে গিয়েছে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। একদম দেখতে দেখতে আমরা যখন দেখেছি বিভিন্ন কারণে আমরা পুলিশের উপর আস্থা হারিয়েছি। যেমন আমরা এখানে বিভিন্ন কারণ হিসেবে দেখাতে পারি পুলিশের তার দায়িত্বের প্রতি উদাসীনতা বা দায়িত্বহীনতা, তারপর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া। যেমন আমরা যদি একটু হয়রানির দিকটায় যাই, আমরা কিন্তু পুলিশকে জনগণের বন্ধু হিসেবে চিনে থাকি, কিন্তু আমরা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে খুব কমই পেয়েছি। যেমন একটা পর্যায়ে গিয়ে মানুষ বলছে যে আমি একটা জিডি করেছি, জিডিটা দিনের পর দিন ওভাবেই পড়ে আছে, ওটা নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সে কারণে মানুষ বলছে যখন আমি আমার একজন পরিবারের কোনো স্বজন হারিয়ে যাচ্ছে, সেটা আমি নিজে খোঁজাটা বেটার, পুলিশের কাছে আমি ডিপেন্ডেন্ট না হয়ে। তার কারণটা কি? এটা কিন্তু পুলিশের থেকেই তৈরি হয়েছে যে ওনারা একটা জিডি করছেন, সেটা নিয়ে ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এরপর যদি আমরা দুর্নীতির দিকে আসি, 2016 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের উপরে গত কয়েক বছরে মানুষের আস্থা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। যেমন আমরা এটার উদাহরণ হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে 75% মানুষ পুলিশি সহায়তা নিতে গেলে তাদেরকে ঘুষ প্রদান করতে হয়েছে। এটা কিন্তু পুলিশের উপর আস্থা হারানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলে আমরা বিবেচনা করতে পারি। এমনকি দেখা গিয়েছে 2015 সালে টিআইবি রিপোর্ট অনুযায়ী বলছি আমি, 2015 সালে এই ঘুষ প্রদানের সংখ্যাটা ছিল $88.2 বিলিয়ন, যেটা আসলে আমার এই ছোট ব্রেন দিয়ে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে আসলে এখন আমার পক্ষে বলা সম্ভব না, এত হিউজ একটা অ্যামাউন্ট। তো এই যে বারবার হয়রানি করা, এরপর আমরা দেখেছি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া স্টুডেন্টদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এটা কি পুলিশের করার কথা ছিল? পুলিশের নীতিবাক্য আমরা কি জানি? শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রগতি বাংলাদেশ পুলিশের। কিন্তু গত কয়েক বছরে আমরা যদি দেখি, 15-16 বছরে বাংলাদেশ পুলিশ এই 4টি শব্দের বাস্তবায়ন ছাড়া বাকি সব কাজই সম্ভবত করে গিয়েছে। এগুলোই মূলত এই যে জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে, এগুলোই মূলত কারণ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি আব্দুর রহমান আপনার কাছে আসি, একটা স্পেসিফিক জায়গায় আসতে চাই। ট্রাফিক পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ, সেই জায়গায় আমরা দেখেছি গত কয়েকদিন যখন ট্রাফিক পুলিশ আমরা রাস্তায় দেখিনি, ছাত্রছাত্রীরা সেই দায়িত্বটি পালন করেছে, সেই জায়গায় অনেক পজিটিভ দিক যেমন ছিল, আমরা কিন্তু ট্রাফিক পুলিশের যে শূন্যতা সেটিও অনুভব করেছি। কিন্তু তারপরও গিয়ে তারা যখন রাস্তায় থাকেন তারা কিন্তু মানুষের গালি খান, অভিযোগ শোনেন। সেই জায়গাটা আপনার কি মনে হয়, কোন কোন কারণে তাদের প্রতিও আমাদের ভরসার জায়গাটি তেমন নেই? যে কোনো একটা সমস্যা খুঁজতে গেলে আসলে সেই সমস্যার রুট কজ খুঁজতে হয়, যে কোথায় আসলে সমস্যা। এক্ষেত্রে দেখা যায় ট্রাফিক পুলিশের সাথে কানেকশন শুধুমাত্র ড্রাইভারের না, কোনো একটা বাস চালক বা রিক্সা চালকের না, তাদের সাথে কানেকশন হচ্ছে সাধারণ জনগণের, একজন অভিভাবকের কানেকশন। তো তারা আসলে সেই জায়গাটাতে পুরোপুরি ব্যর্থ, এ কারণে যে একটা জেনারেশনের শিক্ষার্থী, একটা জেনারেশনের জনগণ, একটা জেনারেশনের ড্রাইভার আসলে কি চায়, তারা সেই জায়গাটা পুরোপুরিভাবে এখানে একটা মিসকমিউনিকেশনের জায়গা আছে। আমরা যদি খেয়াল করি, যখন আমরা কোনো একটা ট্রাফিক স্টেশনে, তখন দেখা যায় ট্রাফিক রুলস মেনটেন করার জন্য তারা যে ট্রাফিক রুলসগুলো ক্রিয়েট করেছে সেটা জনগণের এন্ডে তারা পৌঁছাইতে পারে নাই, অর্থাৎ পাবলিক অ্যাওয়ারনেসের একটা ঘাটতি আছে। এরপর যদি বলি যে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সগুলো প্রদান করছি, তো ড্রাইভিং লাইসেন্সগুলো প্রদান করার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত সেটাও কিন্তু আমরা প্রপারলি মেনটেন করছি না, যে কারণে এমন অনেক হয়েছে যে অনেক সিএনজি চালক, অনেক লেগুনা চালক, তারা 18 বছর বয়স হয়নি, তার এনআইডি কার্ড হয়নি, অথচ সে গাড়ি চালাচ্ছে। এরপর যদি বলি, আমাদের অনেক ভিআইপি মুভমেন্ট হয়েছে, আমাদের অনেক আন্ডারপাস, ওভারপাস, এরপর অনেক ফ্লাইওভার হয়েছে, আমরা অনেক উন্নয়ন দেখেছি। কিন্তু আমরা দেখেছি যে যখন কোনো একটা ফ্লাইওভারে আমরা টোল প্রদান করছি, তখন দেখা যায় যে টোল দেওয়ার জন্য আমাদের লম্বা একটা জ্যাম পড়ে যায়। তার মানে এখানে টোল দেওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু অটোমেটেড হয়নি। আবার আমরা অ্যাম্বুলেন্সের জন্য, ভিআইপি মুভমেন্টের জন্য যে লম্বা জ্যাম সৃষ্টি করি, এটার ক্ষেত্রে কিন্তু প্রপার কোনো সলিউশন আমরা দেখতে পাই না। তো এক্ষেত্রে বড় একটা কারণ হচ্ছে আমরা জেনারেশনের যে গ্যাপটা, সেটার জন্য আমরা একদম শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা স্কুল কলেজে যে বই পুস্তকগুলো আছে সেখানে কিন্তু আমরা রেগুলার কোনো পুস্তকের মধ্যে এই টপিকটা আমরা ইনক্লুড করি নাই। এছাড়াও আমাদের যে বিভিন্ন ক্যাম্পেইন হয়, বিএনসিসি সহ অন্যান্য যারা অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু রেগুলার বেসিসে এই অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করার জন্য কাজ করে না। তো দেখা যায় সামগ্রিকভাবে আমাদের ট্রাফিক পুলিশিং যে সিস্টেমটা আছে সেটা সামগ্রিকভাবে ব্যাহত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানি 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর 1861 সালে প্রণয়ন করা হয় পুলিশ আইন।
এই আইনের আওতায় অবিভক্ত ভারতের প্রতিটি প্রদেশে সৃজন করা হয় পুলিশ বাহিনী। সূচনাকাল থেকে এই উপমহাদেশে পুলিশের মূল কাজ ছিল সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শাসকদের অনুকূল পরিবেশ বজায় রাখা। এ কাজ করতে গিয়ে পুলিশ অন্ন, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক অধিকারের অভাবে সৃষ্ট অসন্তোষকে নানাভাবে অবদমিত করার চেষ্টা করেছে। ভারত ভাগের পরও শাসকদের স্বার্থ রক্ষায় পুলিশের এই ভূমিকা অব্যাহত থাকে। আমাদের বাংলাদেশে 1952 সালের ভাষা আন্দোলনে জনতার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় পুলিশ। প্রতিটি আন্দোলন ও সংগ্রামে পুলিশ নিবর্তনকারীর ভূমিকায় অবতীর্ণ হতে থাকে। রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পুলিশকে ব্যবহার করায় পুলিশ পরিণত হয় স্বেচ্ছাচারী সংগঠনে। পুলিশের অনেক সদস্যের ভেতরেও ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব কষে ক্ষমতার অপব্যবহার, মানুষের প্রতি অসম্মানজনক আচরণের প্রবণতা ও মাত্রা বাড়তে থাকে। আমাদের ইতিহাসের বাঘ ঘোরানো কয়েকটি ঘটনার সূত্রপাত হয়েছিল পুলিশের নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো এসব ঘটনা ত্বরান্বিত করেছে বাংলাদেশের স্বাধীনতা, স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসনের পতন। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদকে হত্যা করে একটি ইস্যুভিত্তিক শান্তিপূর্ণ আন্দোলনকে পরিণত করেছে গণবিস্ফোরণে। থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পোস্টের দায়িত্ব নিতে শুরু করেছে পুলিশ। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের আগের মতোই কি থাকবে আমাদের পুলিশ বাহিনী, নাকি সময়ের প্রয়োজনে পরিবর্তিত হবে পুলিশের ভূমিকা, মন মানসিকতা ও প্রবণতা? চলুন জানি আজকে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে তাদের কাছেই। আব্দুর রহমান, আপনার কাছে শুরু করতে চাই। অনেক সমস্যার কথা বললেন ট্রাফিক পুলিশকে নিয়ে, সমাধান কি হতে পারে, কি প্রত্যাশা থাকবে পুলিশের কাছে? আমি কয়েকটা পয়েন্টে এটা উল্লেখ করতে পারি। প্রথমত হচ্ছে যারা স্কুল কলেজ পড়ুয়া আছে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় একটা পরিবর্তন হয়তো আসবে, তো সেখানে স্কুল কলেজে বই পুস্তকে ট্রাফিক পুলিশের যে সিস্টেম এবং আইন কানুন আছে সেগুলো নিয়ে আলাদা একটা অধ্যায় রাখা, যাতে একটা জেনারেশন শুরু থেকে আসলে ট্রাফিক সিস্টেম সম্পর্কে আইডিয়া নিতে পারে। এরপর ট্রাফিক পুলিশে, আমাদের বাংলাদেশের ট্রাফিক পুলিশের সংখ্যা কোনো একটা সিগন্যালে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যত সংখ্যক পুলিশ দরকার সেক্ষেত্রে হয়তো খুব অল্প সংখ্যক বা কম সংখ্যক ট্রাফিক পুলিশ দেখতে পাই। সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস এছাড়াও অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে ভলেন্টিয়ার হিসেবে যদি শিক্ষার্থীরা যদি মাঝে মধ্যে এই কাজগুলোতে অংশগ্রহণ করে তাহলে দেখা যায় যে পুলিশের ক্ষেত্রে এটা তো অবশ্যই হেল্পের জায়গা হবে। এরপর আমাদের যে ট্রাফিক সিস্টেম সেখানে আমাদের যে ট্রাফিক যে বাতি বলি আমরা যেটাকে, সেই বাতিগুলো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাই যে শুধুমাত্র বাংলাদেশে ঢাকাতে গুলশানের কয়েকটা এরিয়া ছাড়া অন্যান্য জায়গাতে এগুলো টোটালি অকার্যকর। তার মানে এগুলো কার্যকর করতে হবে এবং ওখানে টাইমার অ্যাড করা যেতে পারে। আমি দেশের বাইরে গিয়ে দেখেছি যে সেখানে পুলিশকে কিভাবে দেখতে চান, ট্রাফিক পুলিশের মধ্যে কি পরিবর্তন দেখতে চান, কিংবা কি আশা করবেন নতুন বাংলাদেশে? নতুন বাংলাদেশে ট্রাফিক পুলিশের মধ্যে অবশ্যই বন্ধুত্বের যে জায়গাটা আছে সেটা সৃষ্টি করতে চায়। তারা জনগণকে অবশ্যই যাতে বন্ধুত্বমূলক আচরণ করে ট্রাফিক সিস্টেমটাকে আরও সুন্দরভাবে যেন পালন করতে পারে সেটা আমরা প্রত্যাশা করব। এর পাশাপাশি ট্রাফিকের যে দায়িত্ব আছে সেটার সাথে নতুন জেনারেশনের যে কানেকশন সেটা যেন সৃষ্টি করে। এর পাশাপাশি
আমরা যখন ট্রাফিক সিস্টেমে দেখি যে অনেক সময় দেখা যায় যে লম্বা সময় কাজ করতে যেয়ে তাদের মধ্যে অনেক সময় মেজাজ বিগড়ে যায়, অনেক সময় যে কাউকে অযথা মামলা দিয়ে দেন। তো এই ধরনের স্বেচ্ছাচারিতা যেন না থাকে, প্রপার ওয়েতে যিনি দোষী তাকে যেন মামলা দেওয়া হয় বা যিনি দোষী তাকে যেন সাব্যস্ত করা হয়, এছাড়া যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। অনেক ধন্যবাদ। খন্দকার জাসিয়া তাসনিম, আপনার কাছে আসতে চাই। যে আন্দোলন আপনারা তরুণরা করেছেন এক নতুন বাংলাদেশের প্রত্যাশায়, সেই নতুন বাংলাদেশে পুলিশকে কি ভূমিকায় দেখতে চাইবেন, কি প্রত্যাশা থাকবে পুলিশ বাহিনীর কাছে? আসলে বাংলাদেশ পুলিশের এখন বর্তমান অবস্থা এমন যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা থেকে আমরা শুরু করতে পারি আসলে। তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ রিফর্মের যে প্রসেসটা করা দরকার সেটা অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করব আমরা খুব শীঘ্রই সেটা একটা পরিপূর্ণ সংস্কার দেখতে পাবো। কিন্তু আমার জায়গা থেকে আমি প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রপার এনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার, যেটা আমরা বলে থাকি। যেমন পুলিশকে তার আইন প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং স্পষ্ট ধারণা থাকতে হবে, তিনি কখন কোন আইন প্রয়োগ করতে পারবেন। যেমন আমরা যদি পুলিশ অ্যাক্ট 1861 3 নম্বর ধারা অনুযায়ী দেখি, সেটা হচ্ছে পুলিশের কর্ম পরিধি সম্পর্কে আমাদেরকে ধারণা প্রদান করে। যেমন পুলিশ তখনই গুলি করতে পারবে একজন অপরাধীকে যখন কিনা সেই অপরাধী এমন কিছু করছেন যা কিনা জাতির কোনো একজনকে হত্যার মতো বা হত্যা করে ফেলেছে এরকম, যা কারো বা কোনো একটা হত্যাকাণ্ড হতে পারে, তখনই কেবলমাত্র পুলিশ গুলি চালাতে পারেন। কিন্তু এই গুলি চালানোর সিদ্ধান্তের মধ্যেও কিন্তু আরেকটা ল আছে, সেটা হচ্ছে এই গুলি চালানোর সিদ্ধান্তটি বৈধ কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে পেনাল কোড এবং সিআরপিসি কোডের মাধ্যমে। যেটা আমরা হচ্ছে সেকশন সিআরপিসি কোডের সেকশন 46-এর সাবসেকশন 2-তে আমরা দেখতে পাই যে একজন পুলিশ অপরাধীকে প্রথমেই শ্যুট করতে পারেন না। তিনি হচ্ছে প্রথমে তাকে যদি আটক করতে যান, তখন তিনি প্রথমে যেটা করতে পারেন যে যদি তাকে আটক করতে বাধা দেওয়া হয়, তিনি শারীরিক শক্তি প্রদান করতে পারেন, যেমন তাকে ধরে রাখতে পারেন, হ্যান্ডকাফ পরাতে পারেন। এরপরে গিয়ে সাবসেকশন 3-তে এটা একটু ক্লিয়ার করে বলা হয়েছে যে পুলিশ তখনই শ্যুট করতে পারবে যখন কিনা আপনি দেখতে পাচ্ছেন যে উনি আসলে অপরাধী হচ্ছে কাউকে হত্যা করছেন কিংবা কারো প্রাণনাশের ঝুঁকি রয়েছে, এমন একটা অপরাধ তিনি করেছেন যার কারণে তার সাজা হতে পারে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, এরকম কিছু আসলে যদি না জেনে থাকেন তাহলে আসলে খুব সমস্যা। এটা আমি কেন বললাম, আমরা দেখেছি সম্প্রতি কোটা আন্দোলনে আমাদেরই একজন ভাই আবু সাইদ শহীদ হয়েছেন, যিনি শুধুমাত্র একটি লাঠি নিয়ে, তাও আবার নিজের আত্মরক্ষার জন্য হচ্ছে সাধারণ একটি লাঠি নিয়ে অধিকার আদায়ে নেমেছিলেন। পুলিশ যখন তাকে গুলি করেছেন, আমি আসলে জানি না কোন আইনের অধীনে তিনি তাকে গুলি করেছেন। আবু সাইদ কি কাউকে হচ্ছে কারো প্রাণনাশের জন্য দায়ী হতে পারতেন কিনা আমি আসলে এটা বুঝতে পারিনি। এ কারণে হচ্ছে আমি এ কারণে আমি বলছি যে প্রপার এনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড অর্ডারটা আমাদের নোটিস করতে হবে। এরপর যেটা আসি, আইনের চোখে সকলকে সমান অধিকার দিতে হবে। যেমন আমরা দেখি যে অনেক সময় থানায় গেলে পুলিশ হচ্ছে কারো বিরুদ্ধে মামলা লিখতে চাচ্ছে না বা এফআইআর লিখতে চাচ্ছে না, তার কারণ হচ্ছে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। এটা কিন্তু হওয়ার কথা নয়। আমাদের সংবিধানে স্পষ্ট করে 27 নম্বর অনুচ্ছেদে লেখা আছে আইনের চোখে সকলেই সমান, তার মানে সকলকে সমান অধিকারটা আমাদের দিতে হবে। এরপরে আসি হচ্ছে নিরপেক্ষ হতে হবে। আমাদের পুলিশ তার ইউনিফর্মের মর্যাদা তাকে রক্ষা করতে হবে। তিনি কেন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন? আমরা চাই না আমাদের পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, তারা জনগণের বন্ধু, তাদেরকে জনগণের পাশে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের অধিকার। অনেক ধন্যবাদ আপনাকে। তামিম চৌধুরী, আপনার কাছেও একই কথা, একটি তরুণ সংগঠন চালান আপনি, আপনাদের কি প্রত্যাশা থাকবে পুলিশের কাছে? যে বর্তমানে যে সরকার পরিবর্তনের মধ্যবর্তীকালীন যে সময়টা, এই সময়টায় সন্ত্রাসী যে সংগঠনগুলো এগুলো তৈরি হওয়ার অনেক প্রবল সম্ভাবনা থাকে। তাহলে মানে পুলিশের এখন প্রধান কাজ হওয়া উচিত যে নতুন করে যাতে বাংলাদেশে আর কোনো সন্ত্রাস বাহিনী গঠন না হয় সেদিকে লক্ষ্য রাখা, আর পুলিশেরও উচিত সন্ত্রাসীদের মতো ব্যবহার না করা। আমি কেন এই কথাটা বলছি যে সন্ত্রাসীদের মতো ব্যবহার না করা, আমাদের যে এই জেনারেশনটায় একটা কথা কিন্তু খুব বেশি প্রচলিত যে কাউকে মানে আটক করে যে কোনো মাদক দ্রব্য দিয়ে একটা ভয় দেখানোর যে প্রবণতা, এটা কিন্তু আমরা সচরাচর মুখে শুনতে পাই। তো এই স্পেসিফিক এক্সাম্পলটা দিয়ে আমি বলতে চাই যে সন্ত্রাস দমন করাটাও পুলিশের কাজ হওয়া উচিত, আর নিজেদেরকেও সন্ত্রাসীদের মতো যে ব্যবহার করা সেটা থেকে বিরত থাকা উচিত পুলিশদের। আর আরেকটি কথা বলবো যে বাংলাদেশের কিন্তু একটা প্রধান সমস্যা মানে কিশোর গ্যাং যে বিষয়টা আর কি, কিশোর গ্যাংও যাতে নতুন করে তৈরি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে গ্যাংগুলো যে তৈরি হয় এগুলো কিন্তু পরবর্তীতে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় চলে যায় আর ওদের অপব্যবহার করা হয়। তাহলে একটা মানে পুলিশের একটা বড় দিকে
দায়িত্ব নিতে হবে যে আমাদের যে মানে তরুণদের যে একতাটা এখন তৈরি হয়েছে, এটার যেন কোনো রকম অপব্যবহার না হয়, মানে একদম কোনো রকম অপব্যবহার যাতে না হয়। আর আরেকটি একদম শেষ কথা আমি বলবো যে সামাজিক যে সংগঠনগুলো আছে আর কি, আমাদের যে বর্তমান যে জেনারেশন, আমরা নিজেদেরকে ফুটবলার পরিচয় দিতে পারি না, আমরা খেলার মাঠ নিয়ে আমাদের কাছে ক্রিকেটার পরিচয় দিতে পারি না, তো আইডেন্টি ক্রাইসিস আমরা একটা ফেস করি। তো পুলিশের সহায়তায় আমি চাই যে প্রত্যেকটি এলাকা ভিত্তিক সামাজিক সংগঠন যেন তৈরি হয়, আর সেগুলোকে যেন সম্পূর্ণ মানে সাপোর্ট পুলিশ বাহিনী দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কথা শুনতে আপনাদের কাছে গিয়েছিলাম। চলুন শুনে আসি বাংলাদেশের আরো মানুষের কথা, কি চান তারা পুলিশ বাহিনীর কাছে। একজনকে বায়ে চাপাও, একজনকে ডানে চাপাও, আরেকজন মাঝখানে গিয়ে ব্যাপার তারা থাকে। হাওয়ার ব্রেক, কোন সময় গাড়ি ব্রেক ফেল হয়ে যায়, কোন গাড়ি এটা বলা যাবে না। কিন্তু ওরা তো নিয়ম কারণ বোঝে না, আইতাছে সামনে গিয়ে খালি যাই, এদিক যাও এদিক যাও এমন শুরু করে দেয়, এটা তো হলো না। এখন ওইদিকে যাইতে পারতেছি না জামের কারণে, এই জন্য করে হাঁটে, এই জন্য যাচ্ছি, হাঁটে যাচ্ছি উপর দিয়ে। তো আমার এই জন্য এটা আসলেই ভুল, এটা আমার স্টুডেন্ট না থাকা পড়ছে অনেক ভালো, গাড়ি ছাড়তে অনেক সমস্যা হতো তখন পুলিশ থাকতে। এখন পুলিশ নাই হিসাবে অনেক ভালো। ছাত্ররা তো সব জায়গায় যাইতে পারবে না, কিন্তু পুলিশ তো অনেক জায়গায় তারা যাইতে পারবে, পুলিশও থাকতে হবে। ছাত্ররা যেভাবে চালাচ্ছে ইচ অ্যান্ড এভরি সাইড এবং রাস্তাঘাট বলেন সব কিছু মিলিয়ে ভেরি ওয়েল, খুবই ভালো লাগতেছে। এবং প্রত্যেকটা সাবজেক্টকে তারা আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করতেছে। তাদের এক্সপিরিয়েন্স নাই, তারপরে তারা নিজের কাছ থেকে চেষ্টা করতেছে যে যতটুকু সবাইকে একটা শান্তির দেশ উপহার তারা দিতে পারে। এটা খুব ভালো লাগতেছে। চাঁদা না হয় একটা না একটা ঝামেলা ফেস করছি, তার মানে এই না যে এখন পুলিশ নাই বিধায় যে আমরা একদম মানে আমাদের ইচ্ছা মতো চলতে পারবো না। আমাদের পুলিশও দরকার, প্রশাসনও দরকার, যে যার জায়গা থেকে সুন্দর মতো সচ্ছলভাবে যেন আমরা পাবলিক জনগণ সুন্দর মতো চলতে পারি, আমরা এই আস্থাটা রাখতে চাই। যেহেতু দেশের অবস্থা ভালো, আমরা এখন সাধারণ জনগণ মনে করছি যে প্রশাসন দরকার। পুলিশদের তো আসতেই হবে, কিন্তু পুলিশরা যদি ছাত্রদের যে নিয়ম শৃঙ্খলা মানাইতেছে সেগুলো যদি তারা অনুসরণ করে, আশা করি ট্রাফিক নিয়ন্ত্রণ আরও ভালো হবে। আগের চেয়ে অনেকটাই বেশি ভালো। পুলিশ তো মনে করেন দরকার অবশ্যই, স্টুডেন্টরা তো আর সবসময় থাকতে পারে না। পুলিশ প্রয়োজন আছে, কারণ মনে করেন আপনার এই সেনাবাহিনী অন্যান্য প্রশাসন যারা আছে এরা তো পুরো দেশটারে ব্যাকআপ দিতে পারতেছে না, নিরাপত্তার দরকার আছে। পুলিশ প্রশাসন নিয়মের আওতায় আইন সবারই মান্য করা দরকার। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের জন্য একটা স্থায়ী একটা জায়গা করে দেয়, রাস্তায় বসবো না, জ্যাম হবে না, পরিবেশন দূষণ হবে না, সরকারের কাছে এটাই চাওয়া। সময় থেমে থাকে না, জীবন একসময় চলতে শুরু করে স্বাভাবিক নিয়মে। জীবনের বহমানতায় যুক্ত হয় মানুষের অভিজ্ঞতা। সাম্প্রতিক সময়ে জনগণের যে প্রত্যাশা, তার প্রতিফলন ঘটবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে। পুলিশ বাহিনী হয়ে উঠবে জনগণের বন্ধু। মানবিকতাকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষের ও দেশের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন।